পঙ্কজ দ্য ফিয়ারলেস ভয়েস স্বাগত জানাই। আমি ইন্দ্রাণী। গত সপ্তাহে এরকমই একটা রবিবারে এসেছিলাম সন্ধিক্ষণে। সবাই একটা থমথমে পরিবেশে আমরা ছিলাম যে কি হয়, কি রেজাল্ট হয়। আজকে রবিবারে আমরা সবাই জেনে গেছি নতুন সরকার গঠন হয়েছে, কিন্তু যে কথাটা বলার সেটা হচ্ছে যে দেখুন, রেজাল্ট দেখার পর আমি কোনো সেফোলজিস্ট নই, কিন্তু যেটা অনুমান করছিলাম সেটাই কিন্তু হয়ে গেছে। সাধারণ মানুষ হিসেবে বলছি যে একটা সিম্বলকে সবাই মিলে ভরসা করেছে এবং দুটো সম্প্রদায়ের মধ্যে 70% একটা সিম্বলকে শুধু দেখেছে, কে দাঁড়িয়েছে সেটা দেখেনি, আমার যা মনে হয়েছে। আরেকটি সম্প্রদায় অন্যান্য সিম্বল সেগুলো অন্তত বোঝা গেছে যে তারা দিয়েছে। এবার এই যে বাইনারি ছিল দুটো বড় দলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এই যে 70%-এ পরীক্ষায় বসা একটি দলকে চিরকাল সমালোচনা করা হয়েছে যে এরা তো 100 নম্বরে পরীক্ষায় বসে না, কিন্তু এই 70-এ শুধু সিম্বলটা দেখেছে, ক্যান্ডিডেট দেখেছে সবসময় মনে হয়নি। এবং সেই 70% কোনো কিছু না ভেবে সিম্বলটাকে দিয়ে গেছে। আর তার সাথে এই 70-র মধ্যে যারা খুব ডেডিকেটেড এবং আরেকটি সম্প্রদায়ের মানুষ যারা ওই একটি সিম্বলকে কিছুতেই দেবে না, তারা কিন্তু কংগ্রেস, সিপিএম, অবশ্যই তৃণমূলে দিয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে, একজন সাধারণ ব্যক্তি হিসেবে সেফোলজিস্ট না। কিন্তু এই যে একটি সিম্বলকে কেন বেছে নিল 70% লোক, সেটার ক্ষেত্রে একটা চোরা সফট হিন্দুত্ব যেমন কাজ করেছে, তার থেকে অনেক বেশি কাজ করেছে যে আর সহ্য হচ্ছে না। সেটা দুর্নীতি বলুন, দাদাগিরি বলুন, তোলা বলুন, কাটমানি বলুন, খুন জখম বলুন, আনন্যাচারাল ডেথ যেগুলো পলিটিক্যাল হয়েছে সেইগুলো বলুন, অর্থাৎ পলিটিক্যাল খুন বলুন বা পলিটিক্যাল কারণে অপশাসনের কারণে খুন, এই যে দেখে 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 লোকে ক্লান্ত, সেইটার একটা এফেক্ট হয়েছে বলে মনে হয়। এখন কথা হচ্ছে যে একটা 34 বছর পর আমরা 11 সালে একটা এরকম ভোট দেখেছিলাম যে একটা প্রচন্ড মানুষের ক্ষোভ, আবার 15 বছরের মাথায় আমরা দেখলাম। এবং তার মধ্যে যে ব্যাপারটা ঘটলো সেটা হচ্ছে যে একটা সর্বভারতীয় দল, তার সঙ্গে একটা ক্ষেত্রীয় দল, তার সঙ্গে অন্যান্য কংগ্রেস, সিপিএম, সেটাও নিশ্চয়ই সর্বভারতীয় দল, তারাও ছিলেন। কিন্তু ভোটের যে রেজাল্ট, তাতে মনে হচ্ছে দেখুন মুর্শিদাবাদ জেলায় সেই কংগ্রেস এবং সিপিএম খাতা খুললো, যে খাতা নেই, শূন্য বলা হয়েছিল, সে খাতাটা খুললো। সেই খাতা খোলার পরে আমরা যারা দেখলাম যে অধীর চৌধুরীর মতন মানুষ হেরে গেল, এবং যে মালদায় যে গনি খান গড়, সেখানে গনি খানের বাড়ির কেউ জিতলো না। অর্থাৎ সেই রানীনগরী বলুন, ফারাক্কা বলুন এবং ডোমকল, এই তিনটে এই কংগ্রেস সিপিএম কে শূন্য হওয়া থেকে মুক্ত করলো। তো এরকম একটা ভোটের রেজাল্টের মধ্যে একটা অদ্ভুত জিনিস দেখছি যে দেখুন, কংগ্রেস সিপিএম এ হেরে গিয়ে তারা কিন্তু এক্ষুনি পাল্টি খাচ্ছে না, কিন্তু তৃণমূলের 2 আনা 4 আনা 8 আনা অনেক নেতাই কিন্তু বেশ কনস্ট্রাকটিভ সমালোচনা করছে, এবং যারা রোজ হাতে উল্কি ঠুলকি মেরে এসে অনেক কিছু বলতো, অর্থাৎ তৃণমূলের পরে অন্যান্য দলের বিরুদ্ধে, তো তারা কিরকম ভাবে পাল্টি খাচ্ছে সেটাও কিন্তু দেখার। তো যারা পাল্টি খাচ্ছে তারা দেখবেন কংগ্রেস সিপিএম মতো সবে শূন্যের গেরোটা কাটিয়েছে, তারা কিন্তু পাল্টি খাচ্ছে না। খাচ্ছে কারা? তৃণমূলের লোকেরা। কারণ তাদের একদিনও ক্ষমতাহীনতা বোধহয় সহ্য হয় না। মানে কত তাড়াতাড়ি তারা প্রমাণ করবে যে তারা কত কষ্টে বাধ্য হয়ে তারা তৃণমূলকে ডিফেন্ড করতো, এবং কত ভালো ছিল তারা, তাদের মনটা পড়েছিল বিজেপির দিকে, বা এখন তাদের বোধোদয় হয়েছে না বিজেপির থেকে ভালো দল হয় না। তো এই যে প্রমাণ করছেন যারা, তারাই কিন্তু এককালে ওই প্রাক্তন আইজিকে বলেছিলেন, আর্কাইভে হয়তো আছে বড় চ্যানেলের, যে এই যে আপনি মানে গণতন্ত্র নিয়ে বারবার প্রশ্ন ওঠে, তো এই ধরনের একনায়কতন্ত্রের যে শাসন চলে, তো তারা বলেছিলেন যে এই যে আপনি রোজ সমালোচনা করছেন, রোজ নিন্দামন্দ গালমন্দ করছেন একটা রুলিং পার্টির শাসনকে, তারপরে নিশ্চিন্তে বাড়ি ফিরে যাচ্ছেন, এটাই গণতন্ত্র। কিন্তু যিনি অ্যাঙ্কার ছিলেন তিনি বলেছিলেন যে
তার মানেটা কি? মানে যারা এখানে এসে কনস্ট্রাকটিভ সমালোচনা করছেন, ভুল ধরিয়ে দিচ্ছেন, তারা অক্ষত শরীরে বাড়ি যাবেন, এটাই তো স্বাভাবিক। মানে এটাও কি এক্সট্রা কিছু পাওনা হচ্ছে? অর্থাৎ একটা শাসন, আসলে আজকে আমরা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বলে বড়াই করি, সেই শাসনে যে উল্কি হাতে নিয়ে, নামটা বলেই দিই, রিজু দত্ত, তখন এইরকমভাবে হুমকি দিয়েছিলেন বা অনেক আজে বাজে কথা শুনতে হয়েছিল যারা হয়তো আজকে পৃথিবীতেই নেই, তিনি কত সহজে, কত কয়েক ঘন্টাও লাগলো না, তার মধ্যে পাল্টি খেতে শুরু করলেন এবং আবার সুন্দর করে কনস্ট্রাকটিভ সমালোচনা করে, এবং অনেকের মুখেই ওই সেই প্যাক প্যাক। আসলে প্যাক প্যাকের পেছনে যে ব্যক্তিগুলো ছিল তাদের নাম নেওয়ার সাহস এখনো বোধহয় তাদের হচ্ছে না। সে যাই হোক, তাদের ইন্টারনাল ব্যাপার, তারা বুঝবেন, আমরা সাধারণ মানুষ। কিন্তু আজকে খুব মনে পড়ছে যে 2011-এ সেদিনটা কেমন ছিল, আর আমরা যেটা দেখলাম 25শে বৈশাখ কেমন হলো। অর্থাৎ একটা রেজিম পাল্টে গেলে সেই যার উপর ফোকাস পড়ে, সেই মুখ্যমন্ত্রী কি করেন, সেগুলো সেদিনও যেমন মনে পড়েছে যে অনেক রাত অবধি একটা রাইটার্স বিল্ডিংয়ে মিটিং হয়েছিল, তারপরে 2-1 দিন উনি বাড়ির থেকে রাইটার্সে যাওয়ার পথে ধূপ ধাপ পিজি হসপিটালে ঢুকে যাচ্ছিলেন, লোকের প্রণাম নিচ্ছিলেন। সেটা একটা অন্য ইমেজ 2013 অবধি। কিন্তু এটাও আমরা দেখছি যে নতুন মুখ্যমন্ত্রী, অর্থাৎ কে মুখ্যমন্ত্রী হবেন এটা তো আমাদের খুব একটা জানা একেবারে কনফার্ম ছিল না, শেষের 2-1 দিন ভোটের রেজাল্টের পর হয়তো আমরা বুঝতে পারছিলাম। কিন্তু এবারে কিন্তু মনে রাখতে হবে যে মুখ্যমন্ত্রীর মুখ কোনো ছিল না, যেটা 2011-এ আমরা বুঝে গেছিলাম। তো এই সব মিলিয়েই একটা কথা মনে হচ্ছে যে দেখুন, শুধু অ্যাসেম্বলি তো না, পুরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, এমপি, রাজ্যসভা, সর্বত্র কিন্তু এখনো আগের দল যারা শাসন করেছে তারা বিরাজমান আছে। তার মাঝখানে এই যে অ্যাসেম্বলিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, এর পরের যে ধাপগুলো, অর্থাৎ লোকাল গভর্নমেন্ট, আমরা যেটা মিউনিসিপ্যালিটিতে দেখি, কর্পোরেশনে দেখি, পঞ্চায়েতে দেখি, কিংবা এমপি, তারা কিন্তু একই আছেন। তো সেই যে এফেক্টটা সাধারণ মানুষ ভালো বুঝতে পারবেন যে কীরকম হয়। অর্থাৎ একই দল নিরঙ্কুশ টইটম্বুরভাবে যেটা ছিল, সেটা হঠাৎ তাদের একটা অবস্থান বদলে যাওয়ার পর জায়গাগুলোর অবস্থান, আমরা তো প্রত্যেক দিন জীবনযাপন করছি, আমাদের পাড়ায় হোক, যেখানে হোক, তার এফেক্টটা কিন্তু আমরা একটু একটু বুঝতে পারছি। তো এটা যেরকম বুঝতে পারছি, আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখুন, অ্যাকশান কিন্তু শুরু হয়ে গেছে এবারে। এসএসসির যে ওএমআর শিট, সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে, অর্থাৎ নেটের মাধ্যমে হয়তো প্রকাশ করে দেওয়া হয়েছে। অনেক কিছু বদলি হচ্ছে, যেটা আমরা দেখেছি যে ক্যালকাটা পুলিশ থেকে 1 ডজন মানুষকে জেলায় বদলি করা হচ্ছে, যারা খুব কাছের লোক ছিলেন আগের রেজিমের। আরেকটা জিনিস আমাদের অদ্ভুত লাগছে, যেটা অনেক দিন পর হয়তো আমরা পাচ্ছি, মুখ্যমন্ত্রীর একটি ভালো বাসস্থান। অর্থাৎ সেই জ্যোতিবাবুর ইন্দিরা ভবনই হোক, বুদ্ধবাবুর পাম অ্যাভিনিউর বাড়ি হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি হোক, এখন যে একটা নতুন সৌজন্য নামক কি একটি বিল্ডিংকে সাজানো গোছানো হচ্ছে, অন্যান্য স্টেটে যেমন মুখ্যমন্ত্রীর বাড়ি থাকে, এখানেও একটা বাড়ি থাকবে, সরকারি বাড়ি, সেটাও তো কম না। এই সমস্ত কিছু নিয়ে আমাদের এই যে প্রত্যেক দিন আমরা দেখব, এবং আগামী সোমবার একটা নতুন করে সরকারের একটা কর্মময় দিন শুরু হবে, সেটাও আমরা দেখব। সেটা হয়তো নবান্নে মিটিং হবে এসপিদের সঙ্গে, ডিএমদের সঙ্গে, যেটা আমরা শুনতে পাচ্ছি, এবং আবার রাইটার্স বিল্ডিংয়ে সেই ফিরে আসবে তার পুরনো ঐতিহ্য, অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে কর্মকাণ্ড চলবে বা সরকারের কর্মকাণ্ড, সেটা তো আমরা দেখবই। আমরা একটা দুর্নীতিহীন, স্বজন পোষণহীন, পরিবারতন্ত্রহীন একটা প্রকৃত রাজধর্মের আশা করছি, সেই অপেক্ষায় থাকলাম। কান্না নিবেদন করার সময় রাজা এত শকড হয়েছেন, তখন রাজা রানীকে বলছেন যে তুমি এই কাজ করেছো, তুমি গরিবের এই পর্ণকুটি জ্বালিয়ে দিয়েছো। তখন রানী একটা উত্তর দিয়েছিলেন, রুশিয়া কহিল রাজার মহিষী, গৃহ কহ তারে কি বোধে, গেছে গুটি কত জীর্ণ কুটির, কতটুকু ক্ষতি হয়েছে প্রাণীর, কত ধন যায় রাজমহিষীর এক প্রহরের প্রমোদে। 1 প্রহরের প্রমোদে রাজমহিষীর কত ধন যায়, আর তুমি আমার এই কয়েকটা কুটির বানাও, মানে জ্বালিয়ে দেওয়ার জন্য এইসব বলছো। রাজা বললেন যে না, আমি জানি তুমি যে কাজ করেছো, সেই কাজটা যে করেছো অন্যায়,
তখন রাজা নিজে সবার থেকে নেমে এসে রানীকে হাত ধরে রাস্তায় টেনে নামালেন, নামিয়ে বললেন, পথে লয়ে তারে কহিলেন রাজা, মাগিবে দুয়ারে দুয়ারে, এক প্রহরের লীলায় তোমার যে কটি কুটির হলো ছাড়খাড়, যতদিনে পারো সে কটি আবার গড়ি দিতে হবে তোমারে। বৎসর কাল দিলেন সময়, তারপরে ফিরে আসিয়া সভায় দাঁড়ায় করিয়া প্রণতি, সবার সম্মুখে জানাবে যুবতী, হয়েছে জগতে কতটুকু ক্ষতি জীর্ণ কুটির নাসিয়া। দ্যাট ওয়াজ রাজধর্ম, দ্যাট ওয়াজ ইন্ডিয়ান কালচার। কাশীর মতো ছোট্ট একটা জনপদে ২৫০০ বছর আগে একটা রাজা যা পেরেছিলেন, ম্যাডাম মমতা ব্যানার্জি আপনি কেন পারবেন না? আপনি যা করছেন ভুল পথে চলছেন। আপনার যারা চারপাশে লোকজন আছে স্থাবকতার মধ্যে আপনি ঘিরে আছেন, আপনি তার থেকে উঠুন। আপনার অনেক আগে উচিত ছিল পার্থ চ্যাটার্জি পরেশ অধিকারীকে স্টেপ ডাউন করিয়ে দেওয়া। সেটা যদি করতেন এবং যদি আপনি দৃঢ় স্টেপ নিতেন, তাহলে আজকে আপনাকে বলতে হতো না যে আমি ওয়েট করছি, কুণালবাবুরা যেটা বলছেন কোর্ট মান্যতা দিলে আমি তাদেরকে বিদায় দেবো। দ্যাট ইজ নট দি কালচার, দ্যাট ইজ নট রাজধর্ম। এই রাজধর্ম ২০০২ সালে অটল বিহারী বাজপেয়ী ভারতরত্ন শিখিয়েছিলেন বর্তমান দেশের প্রধানমন্ত্রীকে, বেটা রাজধর্ম পালন করো। সেদিনও কিন্তু গুজরাটে সেই মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেননি। ম্যাডাম আজকে আপনিও রাজধর্ম পালন করছেন না, উঠুন, জাগুন, আপনি পারবেন। সেই কালচারটাকে ফিরিয়ে আনুন। এই হলিস্টিক কালচার যদি আপনি ফিরিয়ে আনতে না পারেন, আপনিও কিন্তু ইতিহাস থেকে একদিন মুছে। আমি সাদাকে সাদা, কালোকে কালো বলবো। শ্রীময়ী, শ্রীমতী, শ্রীমান কাউকে ভয় করি না। তাতে যদি আমার জীবন চলে যায়, আই ক্যান মর্টগেজ মাই লাইফ ফর দ্যাট।